এত দূর থেকেও সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। রাত এখন কত কে জানে। এই প্রবল ঝড় বৃষ্টির রাতে শহরের সব বাড়ির লোকজনই ঘরে নিশ্চয়ই ফিরে এসে নিশ্চিন্ত আশ্রয়ে ঠাঁই নিয়েছে। ফেরেনি শুধু একজন, সুপ্রতীক। প্রতিবারই এই বর্ষাকালে এরকম 4-5টি দিন খুব ভয়াবহ হয়ে ওঠে। তখন মেঘ আর সমুদ্রের মিলনকাল, যেমন আজকে। ভরা মেঘের ছোঁয়া পেয়ে সমুদ্র লাফিয়ে লাফিয়ে উঠছে আরও আরও কাছে, আরও নিবিড় করে সমুদ্র পেতে চায় মেঘমালাকে, একেবারে নিজের গহন গভীরে তাকে নিয়ে যেতে চায়। মাঝে মাঝেই লজ্জার মাথা খেয়ে বিদ্যুৎলতা চোখ মেলে সেই মিলন দেখে ফেলছে। দেখার পর তার বহিঃপ্রকাশ করছে কড়কড়াত প্রচণ্ড শব্দে। মিলনের আনন্দে অঝরে ঝরছে বারিধারা। বাড়ির দক্ষিণ দিকে ইউক্যালিপটাস গাছটা প্রবল ঝড়ের সাথে যেন নিজেও নেচে উঠছে। শ্রাবণের ফোঁটা গায়ে মেখে হয়ে উঠছে সতেজ। দোতলার বারান্দায় গ্রিলের ফাঁক ফোঁকর দিয়ে তার সতেজ ডালপালা সেঁধিয়ে দিচ্ছে বারান্দার ভিতর। তার পাতা থেকে চুঁইয়ে পড়া বৃষ্টির জলে আর বৃষ্টির ছাঁটে বারান্দার মেঝে জলে থই থই। একরাশ দুশ্চিন্তা নিয়ে মহুল ঘড়ির দিকে তাকিয়ে চমকে ওঠে। রাত 12টা। এখনও সুপ্রতীক ফিরল না কেন? আজকে রাত 8টাতেই ওর ডিউটি শেষ। তবে কি ওভারটাইম? একটা ফোনও তো করতে পারত। ফোনের কথা মনে হতেই খেয়াল হলো ফোনটা গতকাল থেকেই ডেট হয়ে পড়ে আছে। সুপ্রতীক টেলিফোন এক্সচেঞ্জে জানিয়েও এসেছিল, কিন্তু এখনও ঠিক হলো না। ডাইনিং টেবিলে তার আর সুপ্রতীকের দুজনের খাবার ঢাকা পড়েই আছে। মহুলের আজ খুব খিদেও পেয়েছিল, কিন্তু সুপ্রতীক আর মহুল একসঙ্গেই রাতের খাবার খায়। দিনের বেলায় হয়ে ওঠে না। বিয়ের পর থেকে সুপ্রতীক ছাড়া একদিনও মহুল রাতের খাবার খায়নি। সকাল থেকেই আজ বৃষ্টি শুরু হয়েছিল। তখনই বোঝা গিয়েছিল আজকের সারা দিনটা এরকমই যাবে। কিন্তু সন্ধ্যার পর প্রকৃতি যেন আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। সমুদ্র যেন দ্বিগুণ আনন্দে নাচ শুরু করল। এমন সময় হঠাৎ টেলিফোনটা ঝনঝন করে বেজে উঠল। মহুল টেলিফোনের শব্দে চমকে যায়। তাহলে টেলিফোনটা ঠিক হয়ে গেছে? টেলিফোনের শব্দ পেয়ে সেদিকে দৌড়ে যেতেই থমকে দাঁড়ায় সে। মাথায় চিন্তা, এত রাতে কার টেলিফোন? তাহলে কি সুপ্রতীকের কিছু? তার ভাবনাটা আর এগোতে পারে না। বুকের ভিতর কেমন করে ওঠে, থরথর করে কেঁপে ওঠে তার সমস্ত সত্তা। কোনো রকমে নিজেকে সামলে মহুল টেলিফোনের কাছে গিয়ে টেলিফোন তুলে স্থলিত কণ্ঠে ভয়ে ভয়ে উচ্চারণ করে, হ্যালো, কে মহুল? ঘুমিয়ে পড়েছিলি? অপর প্রান্তে মহুলের মায়ের কণ্ঠস্বর। মহুল কিছুটা আশ্বস্ত হয়, তবে তখনও তার একটু আগের ভয়ের ভাবটা পুরোপুরি কেটে যায়নি। মা? হ্যাঁ, এত রাতে কি ব্যাপার? মায়ের জন্য নতুন করে উদ্বেগ আর ভয় আবার তাকে গ্রাস করে। এত রাতে কোনো দিনই তো তার মা তাকে ফোন করেনি, করেও না। তাহলে কি মার আবার কিছু? না রে, এমনি কিছু নয়। টিভির খবরে শুনলাম তোদের ওখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তাই মনটা উতলা হয়ে উঠল। সেই রাত 10টা থেকে চেষ্টা করছি, কিছুতেই লাইনটা পাচ্ছিলাম না। তোরা ভালো আছিস? ও হ্যাঁ। মহুলের উত্তর শুনে ওপারে তার মা বুঝতে পারে এটা মহুলের স্বাভাবিক কণ্ঠস্বর নয়। কি রে, কি হয়েছে তোর? কই না তো, কই কিছু না। নিজেকে চাপা দিতে গিয়ে মহুলের কণ্ঠে তার মানসিক উদ্বেগটাই আবার দ্বিগুণ হয়ে বেরিয়ে আসে। তবে এমন করছিস কেন? কি করেছি? সুপ্রতীক কই? ঘুমোচ্ছে? তোদের ডিস্টার্ব করলাম? মহুল কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে। কি বলবে সে বুঝে পাচ্ছে না। ওপার থেকে আবার ভেসে আসে তার মায়ের উদ্বিগ্ন কণ্ঠস্বর। কি রে, কিছু বলছিস না যে? কি বলবো? সুপ্রতীক কই? ও এখনো ফেরেনি। সে কি রে, এখনো ফেরেনি? নাইট ডিউটি নাকি? না। তবে বুঝতে পারছি না। অফিসে খোঁজ খবর নিয়েছিস নাকি? না।
তুই কি বলতো? হ্যাঁ, এক্ষুনি অফিসে ফোন করব। হ্যাঁ হ্যাঁ কর, এক্ষুনি কর। আচ্ছা, দেখো দেখি কি কাণ্ড। তুমি চিন্তা করো না। কি বলছিস কি? আমি চিন্তা করব না? ফিরলেই আমাকে ফোন করবি, আমি জেগে আছি। আচ্ছা। বলেই মহুল টেলিফোনটা নামিয়ে রাখে। ফোনটা নামিয়ে রেখেই ভাবে কাজটা ঠিক হলো না। মা নিশ্চয়ই সারা রাত জেগে বসে থাকবে। মহুলের আক্ষেপ হয়, কেন যে সে বলতে গেল সুপ্রতীক ফেরেনি। যাক গিয়ে, যা হবার হয়ে গেছে, এখন আর কিছুই করার নেই। নিজেই নিজেকে প্রবোধ দেয়। এমন সময় ডোরবেলটা বেজে উঠল। মহুল চমকে ওঠে। সে কিছুটা বিহ্বল হয়ে পড়ে। তাহলে সুপ্রতীকই ফিরল, নাকি অন্য কেউ সুপ্রতীকের কোনো খবর নিয়ে? তার ভাবনায় কেন যে আজ শুধু অকারণ আশঙ্কা সে নিজেই বুঝতে পারে না। সে আর ভাবতে পারে না। তার কপালের দুপাশের রগ দুটো দপদপ করে যেন ছিঁড়ে পড়তে চাইছে। ডোরবেলটা বেজেই চলেছে। এক অজানা আশঙ্কা আর ভয়ার্ত মন নিয়ে সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। তারপরে দরজার আইহোলে চোখ রাখে। ওই তো সুপ্রতীক ডোরবেলের সুইচে হাতটা রেখে মাথাটা নিচের দিকে ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে। ভিজে একেবারে জবজবে হয়ে গেছে। এক লহমায় মহুল দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই একটা অপরিচিত বিশ্রী গন্ধ তার নাকে এসে ধাক্কা মারে। সুপ্রতীক একইভাবে দাঁড়িয়ে থাকে। কি হলো, ভিতরে এসো, মহুল বলে। মহুলের কথায় সুপ্রতীক এক অপরিচিত ভাষায় উত্তর দেয়। ভিতরে? কিসের ভিতরে? কেন মহুল দেবী? সুপ্রতীকের কথা জড়ানো, অস্পষ্ট। অপরিচিত কণ্ঠস্বর এবং ব্যবহারে মহুল উদ্বিগ্ন হয়ে বলে, এ কি, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? বলেই সে এক পা এগিয়ে যায়। কিচ্ছু না, কিচ্ছু না। তুমি কি খেয়েছো? অমৃত, অমৃত খেয়েছি, বুঝলে? মহুল বুঝতে পারে সুপ্রতীক আকণ্ঠ নেশা করে এসেছে, কিন্তু ও তো কোনো দিনই এসব খায় না। বিয়ের পর একদিনও সে এসব দেখেনি। মহুল দিশাহারা হয়ে যায়। সে সুপ্রতীককে ধরে ঘরে নিয়ে আসার জন্য হাতটা বাড়াতেই সুপ্রতীক এক ঝটকায় তার হাত সরিয়ে নিয়ে বলে, খবরদার, আমাকে ছোঁবে না, একদম ছোঁবে না, বেজন্মা কোথাকার। বাইরে বাজ পড়ার মতোই মহুলের মাথায় বাজ ভেঙে পড়ল একটা। সে হতবাক। তার চোখে ফুটে ওঠে রাজ্যের ঘৃণা, হতাশা, বেদনা আর বিস্ময়ের এক বিচিত্র মিলিত ছাপ। কিছুক্ষণের জন্য, কিন্তু পর মুহূর্তে তার চোখ জ্বলে ওঠে দপ করে। সে বলে, হোয়াট হোয়াট ডু ইউ মিন? আই মিন সুপ্রতীকের গলা জড়িয়ে যায়। সে স্থলিত পায়ে ঘরের ভিতর ঢুকে ভেজা জামা কাপড় জুতো সহ সোফাটাতে ঝপ করে বসে পড়ে। সোফাতে বসেই সে বলে, পার্থ রায়কে চেনো সুন্দরী? পার্থ রায়? মহুলকে বেশ চিন্তাক্লিষ্ট দেখায়। হ্যাঁ হ্যাঁ, পার্থ রায়, আলবাত পার্থ রায়। শালা, মাল খেলেও সুপ্রতীক চৌধুরীর অত ভুল হয় না। মহুল একটু থমকে যায়। তার অস্পষ্ট মনে পড়ে তার মামার নামই তো পার্থ রায়। ছোটবেলা থেকেই দেখে এসেছে ওই মামার সাথে মায়ের ভালো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বললেই চলে। কয়েক বছর আগেই যেন কোনো অনুষ্ঠানে দেখা হয়েছিল, এখন আর ঠিক মনে নেই। কি কি হলো, চেনো? তোমার মামাকেও চেনো না? বাহ বাহ, সুন্দর। কি বলতে চাও তুমি? বলতে চাই না, জানতে চাই। কি? তোমার বাবা মা কে? প্রশ্নটা শুনে ভূমিকম্পের মতো তার সমস্ত শরীর কেঁপে ওঠে। সে কোনো রকমে বলে, মানে? মানে আবার কি? সোজা প্রশ্ন। কেন, তুমি জানো না? জানতাম, তবে ঠিক জানতাম না। আজ জেনেছি। পার্থ রায় নামে একটা লোক, ও সরি, তোমার মামা বাবু ফোন করেছিল আজ অফিসে।
তুমি তো ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া একটা মেয়ে, তোমার শরীরের রক্ত। সুপ্রতীক তার বক্তব্যকে আর এগিয়ে নিয়ে যেতে পারে না। মহুল এক প্রকাণ্ড চিৎকারে তাকে থামিয়ে দেয়। মহুলের চিৎকারে সুপ্রতীক থেমে গিয়ে হঠাৎই ভেউ ভেউ করে কেঁদে ওঠে। তার মুখ দিয়ে গড়িয়ে আসা লালা আর চোখের জল মিলে মিশে একাকার হয়ে যায়। এভাবেই কাঁদতে কাঁদতেই সে বলে, আমাকে ঠকানো হয়েছে, আমাকে ঠকানো হয়েছে। সুপ্রতীকের কান্না দেখে মহুল কেমন যেন শান্ত হয়ে যায়। তার মনে পড়ে যায় পার্থ মামার সাথে মায়ের বনিবনা না হওয়ার কথা। তাহলে নিশ্চয়ই এটা পার্থ মামার অন্য কোনো উদ্দেশ্য। কথাটা ভাবতে পেরে নিজেকে অনেক সংযত ও শান্ত করে নেয় নিজের থেকেই। সে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। তারপর সুপ্রতীকের কাছে এসে তার মাথায় হাত রাখে। সুপ্রতীক এখন আর মহুলের হাত সরিয়ে দেয় না। কান্না তাকে অনেক শান্ত করে দিয়েছে। মনের বেয়াড়া ভাবটা অনেকটা কেটে গেছে। মহুল সুপ্রতীকের মাথায় ভেজা চুলের মধ্যে আঙুল ডুবিয়ে খুব শান্ত অথচ স্পষ্টভাবে বলে, একটা উড়ো ফোনে তোমার বিশ্বাস, ভালোবাসা, এতদিনকার সম্পর্ক সব লণ্ডভণ্ড হয়ে গেল। এত দুর্বল তুমি। মহুলের কথায় কোথাও যেন এক নিশ্চয়তার আশ্বাস খুঁজে পায় সুপ্রতীক। সে ধীরে ধীরে মাথা তুলে মহুলের চোখের দিকে তাকিয়ে থাকে ফ্যালফ্যাল করে। তারপর অস্পষ্ট স্বরে বলে, মহুল, আমি যে ভীষণ একা। বলেই সে মহুলের কোমর জড়িয়ে ধরে তার উষ্ণ শরীরের মাঝে মুখ গুঁজে দেয়। মহুলের স্পর্শ ধীরে ধীরে তার নিস্তেজ হয়ে যাওয়া মনটাকে চাঙ্গা করে তোলে। অনেকক্ষণ এভাবে থাকার পর সুপ্রতীক অনেকটা হালকা হয়ে ওঠে মানসিকভাবে। এভাবে অনেকক্ষণ থাকার পর ধীরে ধীরে সে মহুলকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর স্থলিত শিথিল পায়ে বাথরুমে গিয়ে ঢোকে। সুপ্রতীক বাথরুমে যাওয়ার পরই আবার টেলিফোনটা বেজে ওঠে। এখন রাত প্রায় 1:45। মহুল বুঝতে পারে কলকাতা থেকে তার মা আবার ফোন করেছে। এবার মহুল আর অতটা চমকে ওঠে না। সে ধীর পায়ে টেলিফোনের কাছে গিয়ে টেলিফোনটা ধরে। টেলিফোন ধরতেই ও প্রান্ত থেকে মহুলের মায়ের গলা, কি রে, সুপ্রতীক ফিরেছে? হ্যাঁ। কখন? কি হয়েছিল? মহুলের মায়ের কণ্ঠে উদ্বিগ্নতা। মহুল মায়ের উদ্বিগ্নতাকে আমল না দিয়েই হঠাৎ জিজ্ঞাসা করে, আচ্ছা মা, কি রে, আমার বাবার নাম কি? মহুলের এই আচমকা প্রশ্নে ও প্রান্তের কণ্ঠ কিছুক্ষণের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। টেলিফোনে যেন মহুল তার মায়ের হৃৎপিণ্ডের দুপদুপ আওয়াজ শুনতে পায়। মায়ের দিক থেকে এই স্তব্ধতা মহুলকে প্রায় পাগল করে দেয়। কি হলো, কিছু বলছো না যে? উত্তেজিত মহুল প্রায় ধমকে ওঠে। কেন, তুই তোর বাবার নাম জানিস না নাকি সেটাও ভুলে গেলি? ওপার থেকে পাল্টা আক্রমণ। মহুল এক হোঁচট খেয়ে বলে, ভুলবো কেন? তবে কিন্তু মহুল সব কথা বলার উদ্যোগ নিয়েও কিছু বলতে পারে না। কিন্তু কি? আর হঠাৎ এত রাতে এই প্রশ্ন? কি হয়েছে তোর? জানি না। প্রায় কান্না ভেজা গলায় মহুল কথাটা বলেই ফোন নামিয়ে রাখে। ফোনটা নামিয়ে রেখে মহুল স্থির পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তার চোখ টেলিফোনের উপর স্থির হয়ে আটকে থাকে। নিঃশব্দে তার দুই গাল বেয়ে নেমে আসতে থাকে অশ্রুধারা। ফোনটা নামিয়ে রাখার সময় মহুলের কার প্রতি যে ক্ষোভ ও দুঃখ হয়েছিল তা সে বুঝতে পারেনি। শুধু বুঝতে পেরেছিল তার ভিতর একটা প্রবল ভাঙার শব্দ। বুকের কোন কোনায় যে একটা বোধহীন চাপা ব্যথা তাকে বারবার অসহায় করে দিচ্ছিল তা সে বুঝতে পারে না। বাথরুম থেকে বেরিয়ে সুপ্রতীক পোশাক পাল্টে এ ঘরে আসতেই দেখে মহুলের চোখে জলের ধারা। সে থমকে যায়। অবিন্যস্ত পদক্ষেপে সে মহুলের দিকে এগিয়ে আসে। কিছুক্ষণ বিস্ময়ে মহুলের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করে, কি হলো তোমার? সুপ্রতীকের কথায় মহুলের সম্বিত ফেরে। আঁচলে চোখ মুছে বলে,
না কিছু না, চলো খেতে দিই। না আমি খাবো না। কেন? খিদে নেই। বলেই সুপ্রতীক বেডরুমের দিকে এগিয়ে যায়। খাটের কাছে গিয়ে প্রায় নিজের শরীরটাকে ছেড়ে দেয় বিছানার উপর। কিছুক্ষণের মধ্যেই সুপ্রতীক চলে যায় গভীর ঘুমের রাজ্যে। মহুল তখনও দাঁড়িয়ে থাকে জানলার পাশে। সমানে বৃষ্টি ঝরেই চলেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে দূরে পুরীর জগন্নাথের মন্দিরের চূড়োটা ঝিলিক মেরে উঠছে। অনেকক্ষণ আগেই মহুলের চোখের জল শুকিয়ে গিয়েছিল। জানলার পাশে এসে দাঁড়ানোতে বৃষ্টির ঝাপটা তার চোখে মুখে এসে পড়ছিল। বৃষ্টির জলে তার মুখ শরীর সব ভিজে যাচ্ছে। বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে বৃষ্টির জলের সাথে সাথে আবার চোখের জলও ঝরতে শুরু করেছিল তার খেয়াল নেই। মহুল কিছুতেই বুঝতে পারে না হঠাৎ কেন সুপ্রতীক এরকম আচরণ করল। তাহলে কি তার কথার মধ্যে কোনো সত্যতা আছে? কথাটা মনে হতেই আবার তার ভিতর তোলপাড় শুরু হয়ে যায়। সে ভাবে তাকে জানতেই হবে এর উৎস কোথায়। মহুল জানে সুপ্রতীক কত অসহায়। মহুলের ভালোবাসায় স্নাত হয়ে সুপ্রতীক তো নিজেকে সার্থক ভেবেছে। কত দিন কত রাত যে সুপ্রতীক ঘনিষ্ঠ হয়ে তার কানে কানে এই বার্তা বর্ষণ করেছে তার হিসাব নেই। যখনই সুপ্রতীক একটা পুরুষ তার হৃদয়কে মহুলের কাছে এভাবে মেলে ধরেছে, তখনই মহুলের হৃদয়ে এক অপরিসীম ভালোবাসা আর আনন্দের ঢেউ বয়ে গেছে। তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় রক্তের নদীতে তরঙ্গ উথলে উঠেছে। ভালো লাগার এক অভূতপূর্ব অনুভূতিতে ঝিমঝিম করে উঠেছে তার শরীরের প্রতিটি স্নায়ুকোষ। নিজেকে ও চরম সুখী ও সার্থক ভাবতে তাঁর নিজের বিন্দুমাত্র দ্বিধা হয়নি। এই সুপ্রতীকই যে কতবার বলেছে, তোমার প্রেম আমাকে ঐশ্বর্যমণ্ডিত করেছে। অথচ সেই সুপ্রতীক হঠাৎই আজ ভিন্ন দিকে মুখ ঘুরিয়ে নিজের জীবনকে ব্যর্থ ভাবছে, নিজেকে বঞ্চিত ভাবছে। এই বিপুল অসহায়তা তার বুকের ভিতর তোলপাড় শুরু করে দিয়েছে। সুপ্রতীক নিজেকে ঝোড়ো সমুদ্রের একদিক ও দিশাহারা জাহাজের নাবিকের মতো ভাবছে। তাহলে ভালোবাসা এত ঠুনকো? দীর্ঘ 2 বছরের গড়ে ওঠা সম্পর্ক, শরীরের আনাচে কানাচে লেগে থাকা প্রশ্রয়, স্পর্শ, আদর, কোনো কিছুই ভালোবাসার ভিত গড়তে পারেনি বিশ্বাসের অটল ইমারত গড়তে। ভালোবাসা, বিশ্বাস, নির্ভরতা সব এতই পলকা। এক মুহূর্তে কোনো একজনের একটা উড়ো ফোনে সব তছনছ করে দিতে পারে। কয়েক মুহূর্তের দুরালাপনের কয়েকটি শব্দ এত শক্তি ধরে। তার কাছে দুটো বছরের বোঝাপড়া অভিজ্ঞতা এত দুর্বল। মহুল আর ভাবতে পারে না। তার বুকের ভিতর থেকেও উঠে আসে ওই দূরে সমুদ্রের ঢেউয়ের মতো বিপুল হতাশার ঢেউগুলো। আবার সেই ঢেউগুলো গুঁড়ি মেরে জলের বুকেই গিয়ে নিজের মুখ লুকোচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে মহুল জানলার পাশে। ঝড় বৃষ্টি দুই এখন থেমেছে। প্রকৃতি এখন বেশ শান্ত প্রকৃতির প্রভাব মহুলের মধ্যেও। সে এখন অনেক শান্ত ও সমাহিত। বিছানায় আর যেতে মন চাইছে না। ঘড়িতে এখন 4:30। কিছুক্ষণ পরেই ভোর হবে। অঘরে ঘুমোচ্ছে সুপ্রতীক। মহুল মনে মনে স্থির করে ফেলে আজকের সন্ধ্যার ট্রেনেই সে কলকাতা যাবে। তাকে জানতেই হবে সব কিছু। সে কিছুতেই ভেঙে যেতে দেবে না তার ভালোবাসার ইমারতকে। বিকেলের মধ্যেই আজকে সুপ্রতীক অফিস থেকে ফিরে এসেছে। এখন চুপচাপ সে সোফায় বসে সিগারেট খাচ্ছে। মন আজকে অনেক শান্ত। মহুল সুটকেস গোছাচ্ছে, সন্ধ্যার ট্রেন ধরবে। সেই দিকে আনমনে তাকিয়ে আছে সুপ্রতীক। তার চোখে ভাষাহীন ভাষা। ঠিক এমন সময়ে ডোরবেলটা বেজে উঠল। সুপ্রতীক ও মহুল দুজনেই ফিরে তাকায় দরজার দিকে। মহুলের ভ্রুটা একটু কুঁচকে যায়। কে এলো এই সময়? দুজনেই ভাবছে কে খুলবে দরজাটা। আবারও বেলটা বেজে উঠল। এক রাস বিরক্তি নিয়ে মহুলই দরজাটা খুলল। আরে মা, তুমি? মহুলের কণ্ঠে বিস্ময়।
হ্যাঁ, এলাম। মহুলের মাকে দেখেই সুপ্রতীক হাতের আধপোড়া সিগারেটটা তাড়াতাড়ি জানলার বাইরে ফেলে দিল। সে মহুলের মাকে আহ্বান জানায়, তার কণ্ঠে আন্তরিকতা ঢেলে। আসুন। দরজাটা বন্ধ করে মহুল বলে, তুমি এখন কিসে এলে? ভোরবেলায় বেরিয়েছি, খড়গপুর থেকে ধৌলি ধরে চলে এলাম। আমি তো আজই এক্ষুনি যাচ্ছিলাম। আমি জানি। তুমি জানলে কি করে? মা হলে এগুলি যে জানতে হয় মহুল। মায়ের কথা শুনে মহুল চুপ করে যায়। তোমার শরীর ভালো আছে তো সুপ্রতীক? হ্যাঁ, বসুন। হ্যাঁ, বসছি। মা, তুমি বসো, ওর সাথে কথা বলো, আমি আগে একটু চা করে নিয়ে আসি। না, তুই বস এখানে। মহুলের মায়ের গলায় আদেশের সুর। মহুল একটু থমকে যায়। সুপ্রতীকও এরকম দৃঢ় কণ্ঠ কোনো দিনই শোনেনি মহুলের মায়ের। মহুল বাচ্চা মেয়ের মতো, ঠিক তার ছোটবেলার মতো মায়ের ধমক খেয়ে যেমন শান্ত হয়ে যেত, আজও তেমনি শান্তভাবে মায়ের পাশে বসে পড়ল নীরবে। শোন, ভীষণ প্রয়োজনে গুরুদেবের কাছে এসেছি, পরে আবার আমি আসব, আমাকে আসতে হবে, কিন্তু আজকে আমার হাতে একদম সময় নেই। সে কি, তুমি এখনই চলে যাবে নাকি? মহুলের কণ্ঠে দ্বিধা আর বিস্ময় একসাথে ঝরে পড়ে। হ্যাঁ, কিন্তু আমার যে অনেক কথা আছে। আমি জানি, শুধু তোর নয়, সুপ্রতীকেরও অনেক কথা জানা দরকার। হয়তো দরকারই ছিল না, কিন্তু এখন জানাটা ভীষণ জরুরি হয়ে পড়েছে। কি বলো সুপ্রতীক? সুপ্রতীক কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। মহুল, আমার এই ব্যাগটা তোর কাছে রাখ, আমি পরে এসে নেব। বলেই মহুলের মা একটা পোর্টফোলিও মতো ব্যাগ মহুলের হাতে ধরিয়ে দেয়। এতে কি আছে মা? জীবনের ঠিকানা। বলেই একটু হাসলেন। সেই হাসির মধ্যে যেন অনেক অনেক কিছু লুকিয়েছিল। মায়ের উত্তর শুনে মহুলের ভেতরটা কেঁপে উঠল। কথাটা বলেই উঠে পড়ল মহুলের মা। এ কি, তুমি এখন উঠছ? হ্যাঁ, বললাম তো আমার ভীষণ জরুরি কাজ আছে। কিন্তু মহুল কিছু বলার চেষ্টা করে। না, কোনো কিন্তু নয়, আমি তো আছি। বলেই মহুলের মাথার চুলে আঙুল ঢুকিয়ে একটু আদর করে দেন। সন্ধ্যা গড়িয়ে রাত শুরু হয়েছে। প্রায় ঘন্টা দুয়েক হলো মা চলে গেছে। রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে। আজকে প্রকৃতি একদম শান্ত, কোনো ঝড় বৃষ্টি নেই। এই দুদিনের প্রবল বৃষ্টিতে রাস্তাগুলো সব ধুয়ে মুছে গেছে। রাস্তার কালো পিচে আলো পড়ে ঠিকরে উঠছে। কে যেন তার নিপুণ হাতে সব ধুয়ে মুছে গুছিয়ে রেখেছে। জানলা দিয়ে দূরে সমুদ্রের ঢেউয়ের ফেনার মাথায় সি বিচের আলো ঠিকরে পড়ছে। দূর থেকে দেখলে মনে হয় ঢেউগুলি যেন তাদের ছোট ছোট দাঁত বার করে ছোট দুরন্ত মেয়ের মতো হাসছে। সমুদ্র থেকে ভেসে আসা বাতাস মহুলের শরীরের ঘ্রাণ নিয়ে মাখামাখি করছে। মহুল তার জিভটা বাহিরে এনে নিজের ঠোঁট দুটো চেটে নেয়। নোনতা সমুদ্রের ঘ্রাণ। মহুলের মনে পড়ে ছোটবেলায় যখন সে মায়ের সাথে প্রথম পুরী এলো মায়ের গুরুদেবের আশ্রমে, তখন তার শরীরে কেমন যেন চিটচিটে ভাব হয়ে যাচ্ছিল। একদিন কোনো কারণে জিভটা ঠোঁটের বাহিরে আসতেই সেই নোনতা স্বাদটা পেয়েছিল। দারুণ লেগেছিল তার, একটা অন্যরকম কিছু। তারপর থেকে এই খেলা। বারবারই জিভ দিয়ে ঠোঁট চেটে চেটে সে নোনতা স্বাদটা উপভোগ করত। অনেক অনেক দিন পর আজকে আবার সেই খেলাটার কথাই মনে পড়ল। কালকের রাতের ঘটনার পর থেকে সুপ্রতীক কেমন যেন চুপচাপ হয়ে গেছে। ঝড় তো তার নিজের মনেও। সুপ্রতীক কি তা বোঝে না? মহুলের ভয় করে সুপ্রতীক এরকম চুপচাপ হয়ে গেলে। তখন দুনিয়ার সব কিছুকেই তার ফাঁকা লাগে, বিষাদ হয়ে যায় তার দিন যাপন। মহুল জানলার পাশ থেকে সরে এসে ভিতরে দৃষ্টি ফেলে। সুপ্রতীক তখনও নীরবে সোফায় বসে চুপচাপ সিগারেট খেয়ে যাচ্ছে। মহুল এগিয়ে আসে তার কাছে। সুপ্রতীকের মাথায় হাত রেখে বলে, কি হলো তোমার? কি তুমি বুঝতে পারছো না? না, এরকম চুপ হয়ে গেলে কেন তুমি? কই না তো। না তো, আবার ন্যাকা সাজা হচ্ছে।
মহুল একটু প্রগল্ভ হয়ে ওঠে। সুপ্রতীক মহুলের কথার নতুন ঝংকারে তার মুখের দিকে তাকায়। সে বলে, এমনি। এই শোনো। কি? মার ব্যাগটা খুলে দেখব? কেন? দেখি না কি আছে। দ্বিতীয়বার সুপ্রতীক আর কিছু না বলাতে মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিয়ে মহুল টেবিল থেকে ব্যাগটা নিয়ে খোলে। একটা বড় কাগজের প্যাকেট আর একটা খাম বেরিয়ে আসে সেখান থেকে। খামের উপরে গোটা গোটা অক্ষরে লেখা সুপ্রতীকের নাম। খামটা হাতে নিয়েই মহুল ছুটে আসে সুপ্রতীকের কাছে। এই দেখো দেখো, তোমার নাম। তোমাকে বোধহয় কিছু লিখেছে মা। কই দেখি। সুপ্রতীক কৌতূহল প্রকাশ করে। মহুলের হাত থেকে খামটা নিয়ে সুপ্রতীক উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেখে খামটা। তারপর মহুলের দিকে তাকায়। সেই তাকানোর মধ্যে ছিল খামটা খোলার অনুমতি চাওয়ার ভাষা। সেই ভাষা বুঝতে পেরে মহুল বলে, খোলো না, খোলো। সুপ্রতীক খামটা খুলেই দেখে তার কাছে মহুলের মার লেখা এক দীর্ঘ চিঠি। মহুল সুপ্রতীকের কাছে এসে নিজের মাথাটা ঝাঁকিয়ে নিয়ে দৃষ্টি ফেলে চিঠির উপর। তারা দুজনেই একসাথে পড়তে থাকে। স্নেহের সুপ্রতীক, অনেক দিন ভেবেছি তোমাকে আর মহুলকে সব বলা উচিত। প্রথম লাইনটা পড়েই মহুলের বুকটা ধুক করে ওঠে। তার নিঃশ্বাস দ্রুত হয়। তারা আবার পড়তে থাকে। তোমার মায়ের সাথে আমার পরিচয় এই পুরীতেই গুরুদেবের আশ্রমেই। তোমরা দুজনেই জানো তোমার মা এবং আমরা দুজনে গুরু বোন। তখন তোমার বয়স 8 কি 9 আর মহুলের 3। উফ, কি দুরন্ত ছিলে তুমি। তোমার মা তোমার দুরন্তপনা নিয়ে আমাকে কত গল্পই না করেছে। এখন সব মনেও নেই। যাই হোক, আমি পুরীতে এলেই তোমাদের বাড়িতেই আমাকে উঠতে হতো তোমার মায়ের জন্য। তখন থেকেই তোমার আর মহুলের মধ্যে গড়ে উঠতে শুরু করেছে বন্ধুত্ব। তোমার মা এবং আমি কেউই এই বন্ধুত্বে বাধা দিইনি। আমাদের ভালোই লাগতো। দুজনেই ভাবতাম আমাদের মধ্যেকার সম্পর্কটা তোমাদের মধ্যে দিয়ে চিরস্থায়ী হোক। তুমি তো জানো মহুল কী পরিমাণে জগন্নাথে নিবেদিত প্রাণ। ও ছোটবেলাতেও এরকমই ছিল। প্রভু জগন্নাথের নামে ওর চোখে জল আসতো। জগন্নাথই ওর ধ্যান জ্ঞান। ছোটবেলায় কত ফুল কুড়িয়ে যে ও জগন্নাথের জন্য মালা গেঁথেছে তার হিসাব নেই। আমার ভয় করতো আমার মেয়েটা না ঠাকুর ঠাকুর করে সন্ন্যাসিনী হয়ে যায়। এই সময়ই তোমার মায়ের সাথে আলাপ। তোমাকেও পেলাম। তোমাকে পেলাম আমি, আর মহুলকে পেলেন তোমার মা। এই দুই নারী হৃদয় সেদিন শান্ত হলো এই ভেবে যে যাক, দুজনেরই একটা পথ মিলল। মিলিয়ে তো দিলেন তিনি, যার জন্য মহুল ছোটবেলায় মালা গাঁথত। তোমার মা আর আমি দুজনেই ভাবতাম যাক, দুটি ফুলের জন্ম বৃত্তান্ত নিয়ে আর কেউই মাথা ঘামাবে না। দুজনেই দুজনকে চিনে বুঝে নিচ্ছে। এই পর্যন্ত পড়েই সুপ্রতীকের চোয়াল শক্ত হয়ে ওঠে। তাঁর কপালে বিন্দু বিন্দু ঘাম। সে একবার চোখ তুলে মহুলের দিকে তাকায়। সুপ্রতীকের চোখে কোন কথাটা ঘুরে বেড়াচ্ছিল তা বোঝার উপায় নেই। তবে তার চোখের দিকে তাকিয়ে মহুলের মুখটা যেন কেমন ফ্যাকাশে হয়ে যায়। তার বুকের ভিতরটা হঠাৎ এসরাজের ছড় টানার মতো ঝনঝন করে ওঠে। সুপ্রতীক আবার পড়তে শুরু করে। সাথে সাথে মহুলও একইভাবে সুপ্রতীকের ঘাড়ের উপর দিয়ে পড়তে থাকে। না সুপ্রতীক, ঘাবড়ে যেও না। তুমি শিক্ষিত, মার্জিত, রুচিসম্পন্ন। আর তাছাড়া তুমি যে নিজের থেকেও বেশি ভালোবাসো মহুলকে তা তো আমি জানি। কিন্তু একবার যখন মনের ঈশান কোণে সন্দেহের মেঘ জমেছে তখন সব পরিষ্কার হয়ে যাওয়া ভালো। আমি জানি একটা ঝড় উঠবে, উঠুক। সেই ঝড়কে সামাল দিতে হবে তোমাকে। দেখবে ঝড় থেমে গেলে সব শান্ত। এই শান্তির জন্য ঝড়টা ওঠা দরকার। হ্যাঁ, মহুল আমার নিজের সন্তান নয়, এ কথা মহুল নিজেও জানে না।
এই পর্যন্ত পড়েই সুপ্রতীক থেমে যায়, তার দৃষ্টি আবছা হয়ে ছাদের দিকে ধেয়ে যায়। বিহল বাকরহিত মহুল বুঝতে পারে না সে কি করবে। তার চোখে যেন বালি পড়ে কড়কড় করছে, ভীষণ জ্বালা চোখের তারায়। মনের আকাশে বুকের ভিতর কেমন যেন একটা শূন্যতার বোধ তাকে স্থবির করে দিচ্ছে। ঝড় উঠছে, ঝড় উঠবেই, কিন্তু তার প্রকাশ নেই। শব্দহীন ঝড়ের দাপাদাপিতে মনে হচ্ছে এক্ষুনি সে পড়ে যাবে, যেমন পড়ে যায় শিকড় উপড়ে বড় বড় গাছ। সুপ্রতীক ভাবলেশহীন, সে আবার শূন্য দৃষ্টিতে পড়তে শুরু করে। সন্তানহীনতার জ্বালা জুড়োতে আমি আর তোমার শ্বশুরমশাই এক হোম থেকে 1.5 বছরের মহুলকে নিয়ে এসেছিলাম। এখন কি দরকার ওর বাবা মায়ের খোঁজ করে? যারা নিজেদের আনন্দের জন্য সন্তানের জন্ম দিয়ে ডাস্টবিনে ফেলে রেখে যায়, তাদের খোঁজ করার কি কোনো প্রয়োজন আছে? তুমি বলো। আমার থেকেও কি ওরা মহুলের জীবনে অনেক অনেক বেশি, অনেক বড়? ঠিক যেমন তোমার কাছে তোমার মার থেকে আর কেউ বেশি নয়, বড়ও নয়, তাই না? তুমি তো তোমার বাবাকে দেখোইনি, দেখবে কি করে? সে তো এক লজ্জার ইতিহাস। তোমার মা আমার গুরুবোন হলেও আমরা পরস্পর পরস্পরের সই পাতিয়েছিলাম। সই বোঝো? সই বুঝবে না। সই হলো সখী, বন্ধু। তোমার মা আমার যত না গুরুবোন, তার থেকে অনেক বেশি বন্ধু। তোমার মা আমার সই কোনো কিছুই লুকায়নি আমার কাছে। সব শুনেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার আর মহুলের মধ্যে সম্পর্ক গড়ে উঠুক। বর্তমান পূর্ব পাকিস্তানের ঢাকা জেলার এক গ্রামে তোমাদের বাড়ি ছিল। দেশভাগের সময় মুসলমানদের অত্যাচার আর লুট ধর্ষণের শিকার হয়েছিল তোমার মা। সেই ধর্ষণের ফল তুমি। তারপর কোনো রকমে তোমার মা এপারে চলে আসেন। তারপর ঘুরতে ঘুরতে গুরুদেবের চরণে আশ্রয় নেন। তুমি চমকে ওঠো না, আমি জানি। একথা লেখা সত্ত্বেও তুমি চমকে উঠবে, উঠতেই হবে। প্রচণ্ড পাগলা ঝড়ে তুমি টাল খাবে, তবুও নিজেকে ঠিক রাখার মধ্যেই তো শিক্ষার অহংকার। আমার সব সম্পত্তি তোমাদের নামে আগেই উইল করেছিলাম, ওগুলো সব রেখে গেলাম। আমাকে আর খোঁজার চেষ্টা করো না। মহুলকে দেখো, ও যে আমার 7 রাজার ধন এক মানিক। ইতি তোমাদের মা। সুপ্রতীকের হাতে চিঠিটা ধরাই থাকে। তার দৃষ্টি কালো অক্ষরগুলির উপর উদ্দেশ্যহীন ও বোবা হয়ে ঘুরতে থাকে। নিথর মহুলও বাক্যহীনা। বাহিরে বোধ হয় আবার বৃষ্টি নেমেছে, সন্ধ্যা নেমেছে, অনেক অনেক আগেই। এখন রাত কত কেউ জানে না। পৃথিবীর সময়ের কাঁটা থমকে আগেই দাঁড়িয়ে আছে। জানলা দিয়ে বৃষ্টির ছাঁট এসে ভিজিয়ে দিচ্ছে সুপ্রতীককে। অন্ধকার ঘরে 2 জানলার পাশে 2 মূর্তি, পৃথিবীর আদিমতম 2 নর এবং নারী। খুব ধীরে আলতোভাবে সুপ্রতীকের কাঁধে মহুল হাত রাখে। সুপ্রতীক তবুও নিথর, বাক্যহীন। মহুল ধীরে ঘুরে এসে তার সামনে দাঁড়ায়। হঠাৎ সুপ্ত আগ্নেয়গিরির মতো জেগে ওঠে সুপ্রতীক। মহুলকে জড়িয়ে ধরে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলে, আমাকে ক্ষমা করো মহুল। পাগলের মতো মহুলের চুলে নিজের ভেজা চোখ ঘষতে থাকে সুপ্রতীক। সুপ্রতীককে ছাড়িয়ে নিয়ে মহুল নিচু হয়ে সুপ্রতীকের হাঁটুর কাছে বসে পড়ে। সে বিড়বিড় করে উচ্চারণ করে, তুমি আমার জগন্নাথ, এসো তোমাকে প্রণাম করি। সুপ্রতীক মহুলের 2 বাহুমূল ধরে তাকে তুলে নেয় নিজের প্রশস্ত বুকে। সেখানে আনন্দের ঢেউয়ে সাঁতার কাটতে কাটতে মহুল হারিয়ে ফেলে নিজেকে, যেন সমুদ্র ধারণ করেছে মৎস্যকন্যাকে।